টাইটানিক জাহাজটিকে সবাই বলেছিল এটা কখনো ডুববে না, সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে নিরাপদ, সবকিছুই ছিল নিখুঁত, কিন্তু বরফ খণ্ডটা ছিল চোখের আড়ালে, আর শেষটা আমরা সবাই জানি। টাইটানিকের সেই গল্পটা আজও মনে করিয়ে দেয় সবচেয়ে বড় বিপদটা অনেক সময় দেখা যায় না। বাংলাদেশের বর্তমান অর্থনীতির চিত্রটাও কি ঠিক তেমনই, যা আমরা খালি চোখে আপাতত দৃষ্টিতে দেখতে পাচ্ছি না? গত 1 এপ্রিল অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংবাদ সম্মেলনে যা বললেন, তাতে সেই আশঙ্কার মেঘ আরও জেগে ওঠাটা অযৌক্তিক নয়। বাংলাদেশের আগামীর পথ কতটা কঠিন তা পরিষ্কার হয়ে যায় মন্ত্রীর এই বক্তব্যের মাধ্যমে। বিশেষ করে এই সংকটের সময় আমি তো বললাম এটা ত্রিমুখী সংকট। এখন তিনি বলেন, দেশের অর্থনীতি একটি ট্রিপল বা ত্রিমুখী সংকটের মুখে। 18 কোটি মানুষের জন্য এই সংকট কতটুকু অশনি সংকেত? এই কঠিন সময় কি অপেক্ষা করছে বাংলাদেশের ভাগ্যে? আমরা কি নিরাপদ জাহাজে আছি, নাকি সামনে অদৃশ্য কোনো বরফখণ্ড অপেক্ষা করছে? গত ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপি 300 আসনের মধ্যে 209টি পেয়ে 2/3 সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। 17 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন তারেক রহমান। এর মাত্র 1.5 মাস পর গত 1 এপ্রিল অর্থমন্ত্রী বলেন, পূর্ববর্তী সরকারের কাছ থেকে অর্থনীতিকে খুবই দুর্বল অবস্থায় পেয়েছেন। 3টি বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে সরকারকে: ভঙ্গুর আর্থিক অবস্থা, ব্যয়ের চাপ ও বৈদেশিক ধাক্কা। এই ত্রিমুখী সংকটের শেকড় নতুন নয়। 2009 সাল থেকে আওয়ামী লীগ সরকার টানা 15 বছরেরও বেশি সময় ক্ষমতায় ছিল। সেই সময় মেট্রো রেল, কর্ণফুলী টানেল, পায়রা বন্দর সহ বড় বড় মেগা প্রকল্প হয়েছে, কিন্তু সেই সময়ে হয়েছিল বিদ্যুৎ খাতে অদ্ভুত এক চুক্তি। 91টি বেসরকারি ও রেন্টাল পাওয়ার প্ল্যান্ট চালু করা হয়। চুক্তি অনুযায়ী প্ল্যান্ট চালু থাকুক বা না থাকুক, সরকারকে ক্যাপাসিটি চার্জ দিতে হবে। 25 বছরের আদানি চুক্তির আওতায় বিদ্যুৎ না নিলেও বিল দিতে হবে। এদিকে কর জিডিপি রেশিও নামতে থাকে 7.5%-এর নিচে, যেখানে শ্রীলঙ্কা, ভিয়েতনামের মতো দেশের এই হার 10 থেকে 15%-এর উপরে। চলতি অর্থ বছরের প্রথম 8 মাসে জাতীয় রাজস্ব বোর্ডের ঘাটতি বেশ বড় মার্জিনের। বড় বড় ব্যবসায়ীরা কর দেননি, অনেকে আয় গোপন করেছেন। এই ঘাটতি পূরণ করতে গিয়ে সরকার ব্যাংক থেকে ধার নিচ্ছে। ব্যাংকগুলোর কাছে টাকা কমে যাওয়ায় বেসরকারি খাত পাচ্ছে না প্রয়োজনীয় ঋণ। সুদের হার বেড়ে 14 থেকে 16% দাঁড়িয়েছে। এই সুদে কেউ ঋণ নিয়ে নতুন ব্যবসা করতে চায় না, নতুন কারখানা গড়ে না, নতুন চাকরি তৈরি হয় না। এভাবে একটি সিদ্ধান্তহীনতার কারণে ধীরে ধীরে অর্থনীতিতে একটি বড় সংকট তৈরি হয়। বাংলাদেশের অর্থনীতির দ্বিতীয় সংকটের নাম ব্যয়ের চাপ। নির্বাচিত সরকারকে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের চাপ মোকাবেলা করতে হচ্ছে। প্রান্তিক জনগোষ্ঠীর ভাতা বাড়ানো, স্বাস্থ্যসেবার মান বাড়ানো, রাস্তাঘাট ঠিক করা, এসবের জন্য টাকা প্রয়োজন, কিন্তু হাতে এত বেশি টাকা খরচের কোনো উপায় নেই। অন্যদিকে অপ্রয়োজনীয় খাতে টাকা জলে যাচ্ছে। শুধু 2024-25 অর্থ বছরে আদানি চুক্তির আওতায় সরকারকে দিতে হয়েছে 1000 কোটি টাকা, অথচ সেই বিদ্যুৎ ব্যবহার করা সম্ভব হয়নি বেশিরভাগ সময়ে। লোডশেডিং থামেনি। এই অদক্ষ ব্যয়ের টাকা আসে করদাতার কাছ থেকে। অর্থমন্ত্রী নিজেই বলেছেন, অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দিতে হবে, কিন্তু সেই কাজই চালানো কঠিন, কারণ প্রতিটি প্রকল্পের পেছনে আছে স্বার্থের জটিল জাল। তৃতীয় সংকটের নাম বৈদেশিক ধাক্কা। এটি সবচেয়ে জটিল, কারণ সরকারের নিয়ন্ত্রণের বাইরে। বর্তমানে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত চলমান। ইরান হরমুজ প্রণালীতে সিলেক্টিভ ব্লকেড আরোপ করে, অথচ এই প্রণালী দিয়ে বিশ্বের 20% তেল পরিবাহিত হয়। জাহাজ চলাচল কমে যায় 80 থেকে 90%। জাহাজের বীমা খরচ বেড়ে যায় 400 থেকে 600%। বাংলাদেশের মোট বাণিজ্য ঘাটতির 59%ই একা জ্বালানি আমদানি খরচ। তেলের দাম বাড়লে রপ্তানি পণ্যের দাম বাড়ে। এদিকে মার্চ মাসেই রপ্তানি কমেছে প্রায় 20%। পোশাক খাতের অবস্থা আরও নাজুক। বাংলাদেশের মোট রপ্তানি আয়ের 80%-এর বেশি আসে এই খাত থেকে, কিন্তু ইইউতে পোশাক রপ্তানি কমেছে প্রায় 25%। বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, গত কয়েক মাস ধরেই আমাদের রপ্তানি আয়ে নেতিবাচক ধারা চলছে। অতীতে বাংলাদেশের তৈরি পোশাক খাতে এমন পরিস্থিতি মুখোমুখি হয়নি। এর পেছনে ট্রাম্প প্রশাসনের পাল্টা শুল্ক আরোপের ধাক্কা আছে, সঙ্গে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় জ্বালানি তেলের দাম বাড়ছে, সরবরাহ সংকট তৈরি হয়েছে, ফলে কারখানায় উৎপাদন বাধাগ্রস্ত হচ্ছে। এখন প্রশ্ন জাগে, তারেক রহমানের সরকার কি করছে এই সংকট মোকাবেলায়? অর্থমন্ত্রীর বক্তব্য অনুযায়ী সরকার IMF এর সঙ্গে পুনরায় আলোচনা শুরু করেছে। যুক্তরাষ্ট্রের কাছ থেকে এলটিসি উত্তোলনের সময় 3 বছর এক্সটেনশন চাওয়া হয়েছে। জ্বালানি সংকট কাটাতে ভারত ও চীনের সাথে পৃথক আলোচনা চলছে। এলডিসি গ্র্যাজুয়েশন আরও একটি বড় চ্যালেঞ্জ। আগামী নভেম্বরেই বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হয়ে যাবে। উত্তরণের পর শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা কমে গেলে প্রতি বছর $6 বিলিয়ন পর্যন্ত
ক্ষতি হতে পারে। কম সুদে ঋণ পাওয়া কঠিন হবে। ওষুধ শিল্পের প্যাটেন্ট সুবিধা হারানোর ঝুঁকি আছে। সরকার যুক্তরাষ্ট্রের কাছে 3 বছর এক্সটেনশন চেয়েছে। এই আবেদন গ্রহণ করা হলে কিছুটা সময় পাওয়া যাবে সংস্কারের জন্য। একটি বিষয়ে এখন শুধু ভাবার আছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার যে বিপর্যস্ত অর্থনীতি পেয়েছেন, সেখানে এখনই ব্যয়বহুল প্রকল্প শুরু করা ঠিক হবে কিনা। বিশেষ করে আগামী 7 বছরেই পদ্মা ব্যারেজ প্রকল্পে প্রায় 34,000 কোটি টাকা খরচ করতে হবে, অথচ বর্তমানে সুদের হার 14 থেকে 16% উপরে, মূল্যস্ফীতি 9% ছাড়িয়েছে, রপ্তানি কমছে 20%। এই অবস্থায় সরকারকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। একদিকে কর ফাঁকি বন্ধ করতে হবে, অন্যদিকে অপ্রয়োজনীয় ভর্তুকি কমাতে হবে, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে হবে, প্রশাসনিক দুর্নীতি দমন করতে হবে। পরিশেষে বলা যায় 2026 সাল বাংলাদেশের অর্থনীতির জন্য একটি পরীক্ষার বছর। একদিকে ত্রিমুখী সংকট, অন্যদিকে এলডিসি উত্তরণের চাপ। যারা গত 15 বছর ধরে দেশ শাসন করেছেন, তারা কর ফাঁকি বন্ধ করতে পারেননি, বিদ্যুৎ খাতের অদক্ষ চুক্তি বন্ধ করতে পারেননি, জ্বালানি নির্ভরতা কমাতে পারেননি। ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার 1.5 বছরেও এই কাঠামোগত সংস্কার করতে পারেনি। এখন সেই পুরনো পাপের ফল ভোগ করছে তারেক রহমানের সরকার, আর সেই ফল ভোগ করছেন দেশের 18 কোটি মানুষ। মতামত জানাতে পারেন মেট্রো বাংলার কমেন্ট বক্সে। সঙ্গেই থাকুন।